আর 11 সালের যে বিষয়টা, 11 সালের বিষয় নিয়ে কথা বলছি, আপনারা গুরুত্ব সহকারে শুনেন। একজন ব্যক্তির চাকরি যাবে না। একজন ব্যক্তির চাকরি যদি যায়, আমি লাল মিয়া বুক পেতে দেবো আবারও। এখানে কারো চাকরি যাবে না, এগুলো মিথ্যা কথা। ওগুলো উজ্জ্বল বুঝিয়েছে, মানে এই কারণে বুঝিয়েছে, এবারে 11 সালের পরে যারা আছেন তারা সবাই উজ্জ্বলের কাছে দৌড় পারেন, আর ওই ব্যারিস্টারের কাছে, ব্যারিস্টার হুমায়ুন কবিরের কাছে দৌড় পারেন, টাকা দেন, পর থেকে মামলায় যুক্ত হন, মামলার যুক্তবাদী হন। এটার জন্য তারা বলেছে। বাস্তবে আসলে কারো চাকরি এখানে যাবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার জন্য আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও শুকরিয়া আদায় করব, উদাহরণ চলো না, শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি। সাউন্ড দিও না, যুক্ত থাকো, কিন্তু সাউন্ড বলে শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর দুস্থ, যার জন্য এই পৃথিবী সহ পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই প্রিয় নবীর একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই সেই মানুষটির নাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার কারণে আজকের 53 বছর পর এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা অধিকার আদায়ের জন্য রাজপথে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, দাঁড়াতে পেরেছি। সেই মানুষটির নাম আমরা সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করব। যুগ যুগ ধরেই ছাত্ররা এদেশে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে। 1952 সালেও দেখা গিয়েছে সালাম, বরকত, রফিক, জব্বাররা আমাদেরকে স্বাধীন বাংলাদেশ এনে দিতে তাদের বুকের তাজা রক্ত দিতে হয়েছে। আজকে 2024 সালেও ঠিক তদ্রূপ তাই কিন্তু দেখা গিয়েছে। আমি আর কারো কথা বলছি না। আমি আমাদের আবু সাঈদ, তার নামটি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে স্মরণ করছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার লাইভটি আমি শুরু করতে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান দান করেন এবং তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ যেন এই সুখটা সইবার মতো তৌফিক দান করেন। আমরা সকলেই বলবো আমিন। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য রাজপথে এসে আমরা যখন গাড়ি থামিয়ে রেখেছি, তারাও আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে যে আমাদের দাবি যৌক্তিক, আপনারা আপনাদের মৌলিক অধিকার ফিরে পান, এটা আমরা চাই। আমি স্যালুট জানাচ্ছি আমার ছাত্র সমাজকে। আমি সেই সাথে স্যালুট জানাচ্ছি আমাদের দেশের, বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার যেই সকল কর্মীগণ আমাদের
বিষয়গুলো তারা তাদের ক্যামেরাবন্দি করেছে, তাদের পত্রিকাতে দিয়েছে, আমাদের সহযোগিতা করেছে। সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের কাছে, সাংবাদিকদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি চরমোনাইয়ের হুজুর মহোদয়, যিনি আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন, আমি চরমোনাইয়ের হুজুর মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের যে যৌক্তিক দাবির সপক্ষে তিনি আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে। আমি সবচেয়ে সর্বপ্রথম যিনি আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন তিনি হচ্ছে ভিপি নূর ভাই। তিনি কিন্তু এই এত বছর পর্যন্ত অনেক নির্যাতনের শিকার হয়েছে। আজকে আসলে আল্লাহ পাক বলেছে যে কোনো মানুষ তার সম্মানটা যদি সে সঠিক কাজ করে তাহলে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই একটা সময় তাকে সম্মানিত হিসেবে ভূষিত করবে। আজকে নুরু ভাই সম্মানিত হিসেবে ভূষিত হয়েছে, কিন্তু তার জীবনে অনেকটাই তাকে কষ্ট করতে হয়েছে, তাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি নুরু ভাইকে 47,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি বিপি নুরু ভাইকে। আমি আশা করি বিপি নুরু ভাই সহ ছাত্র সমাজ সহ যারা বাংলাদেশের নাগরিক আছে প্রত্যেকেই এই 18 কোটি মানুষই গ্রাম পুলিশের পক্ষে। তাদের অধিকার যতক্ষণ পর্যন্ত বহাল না হবে, তাদের অধিকার বহালের দাবির ন্যায্যের পক্ষে তারা থাকবে, তাদের পক্ষে তারা কথা বলবে। সেই সাথে সকল সুশীল সমাজ, বুদ্ধিজীবী, বাংলাদেশের যারা ব্যক্তিত্ব, জ্ঞানী গুণী, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রত্যেকেই আমাদের যৌক্তিক দাবির সাথে ছিলেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মহোদয়, তাদের কাছে যে আমাদের যৌক্তিক দাবিগুলোর বিপক্ষে তারা যায়নি, তারা সপক্ষে ছিলেন। আমাদেরকে কোনোরূপ বাধা সৃষ্টি করা হয়নি। এমনও ঘটনা এখানে ঘটেছে যে একজন উপদেষ্টার গাড়ির সামনে গ্রাম পুলিশ শুয়ে পড়েছে রাস্তার মধ্যে, স্যারের গাড়ি যেতে দেবে না। স্যার, আমার হয় মরবো না হয় বাঁচবো, আমাদের অধিকার দিয়ে যান। স্যার অত্যন্ত ভালো মনের মানুষ, তারা আসলে বাংলাদেশের সময় উপযোগী নেতৃত্ব। তারা জনমানুষের মনের কথা বুঝতে পারে। তারা আমাদেরকে বাধা দেয়নি, তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে। তারা গাড়ির থেকে নেমে ব্যাগ দিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে ভাই একটু যেতে হবে, আমরা পার্সোনাল কথা বলতেছি। তারা আমাদেরকে সহযোগিতা করেছে। সকল উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার প্রতি। প্রত্যেকেই একজন ব্যক্তিত্ব। আমি সর্বোপরি ডক্টর ইউনূস স্যারের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আপনি বাংলাদেশের গর্ব। আপনাকে পেয়ে বাংলার 18 কোটি মানুষ গর্বিত। আপনাকে পেয়ে আজকে বাংলার অবহেলিত জনগণের মনে আশা জেগেছে, তারা অধিকার ফিরে পাবে। আপনাকে আবারও দ্বিতীয়বারের মতো 47,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আশাবাদী আপনার মাধ্যম দিয়ে এই দেশের বৈষম্য দূর হবে, উন্নয়নশীল দেশে পরিণত হবে। আমি আপনাদেরকে দীর্ঘ আন্দোলনের ফসল, এটা অক্লান্ত পরিশ্রমের ফসল। আজকে আমরা 6 দফা যে দাবিটি ছিল, 6 দফা দাবি কিন্তু মেনে নিয়েছে উজ্জ্বল খান। আমি যেদিন ঢাকায় 47,000 গ্রাম পুলিশের ইয়াং জেনারেশনের ঢাকায় আন্দোলনের ডাক দিলাম, আমি যেদিন ঢাকা চলে গেলাম, সেই রাত্রিবেলা উজ্জ্বল খান 47,000 গ্রাম পুলিশের সদস্যদের উদ্দেশ্যে লাইভ করলেন, কেউ আন্দোলনে যাবেন না। একটা সেট সামনে দেব, কাগজের সেটটা সামনে দেব, কেউ আন্দোলনে যাবেন না এই মর্মে। ভাই নেটে সমস্যা হচ্ছিল, যে কারণে আমি ওয়াইফাই দিয়ে লাইভ করতেছি আমার ইউনিয়ন পরিষদের থেকে। তো একটু নেট সমস্যা হচ্ছে, কষ্ট করে আপনারা একটু শুনবেন। তো সেক্ষেত্রে এই উজ্জ্বল খান লাইভ করলো, কেউ ঢাকাতে যাবেন না।
পরবর্তীতে পরের দিন উজ্জ্বল খান, তারপরের দিন দ্বিতীয় দিন উজ্জ্বল খান ঢাকায় আসলো, কিন্তু আসল গুমর হলো সে আন্দোলনে আসলো না, সে আসলো কোর্টের মামলাতে কিছু মানুষের স্বাক্ষর নেওয়ার জন্য। কোর্টের মামলা শুনানি করাবে, সেখানে গণস্বাক্ষর 200 কতজন ব্যক্তির স্বাক্ষর জানি নিয়েছে, এই স্বাক্ষর করানোর জন্য তিনি আসলেন, তিনি মামলার শুনানি করাবেন। যেখানে আপনারা এবার জ্ঞানী গুণী লাইভে থাকতে হবে ভাই, কারণ অনেক কথাগুলো আছে, এগুলো যদি বিচার বিশ্লেষণ না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। যেখানে মন্ত্রণালয় মানেই সরকার, যেখানে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিচ্ছে আমাদের 2009-এর আলোকে 11-র গ্যাজেট সেটা বহাল করার জন্য, আরও 5টা সাথে আরও 5টা দাবি আছে, সকল দাবি বহাল করার জন্য মন্ত্রণালয় নিজে সিদ্ধান্ত নিচ্ছে, সেইখানে আবার উজ্জ্বল খানের গিয়ে এই মামলা নিয়ে লড়াই করা কতটা যৌক্তিক, এটা আপনাদের জ্ঞান দিয়ে আপনারা বলুন। এখানে হাইকোর্টের মামলায় আমাদের পক্ষে রায় হয়েছিল, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মামলার বিপক্ষে আপিল করা হয়েছে, যা বর্তমানে চলমান আছে। সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যেহেতু আমাদের এখন কথা দিচ্ছে, আমাদের এই 5টা 6টা দফা এগুলো মেনে নিচ্ছে, তাহলে কোর্টে জবাব কিন্তু স্থানীয় সরকার থেকেই যাবে জবাব দেওয়ার জন্য। যেখানে স্থানীয় সরকার সরাসরি আমাদের কাজগুলো করে দিচ্ছে, আমাকে আশ্বাস দিয়েছে, সেখানে উজ্জ্বল খান কোর্টে যাওয়ার মানে কি, মানে যখন দেখতেছে যে আমার অস্তিত্ব তো সারা বাংলাদেশে থাকছে না, তখন তিনি নতুন একটা রাস্তা বেছে নিয়েছে যে আমি মামলা নিয়ে লড়াই করি, 47,000 গ্রাম পুলিশের মানে আমি একজন নেতা, সেই নেতা প্রমাণ করি, এইটা তিনি ভাবতেছে এই মুহূর্তে। তো উজ্জ্বল খান তিনি এখন নেতা সাজার জন্য এই কাজটা করতে গেছে। সরকার পক্ষ থেকে আপিল করেছে, সেই সরকারই আমাদের গেজেট বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত দিয়েছে, তাহলে কোর্টের মামলা উজ্জ্বল খান আবার সেটাকে কি করতে গিয়েছে আমি জানি না। আমি সচিব স্যারকে সরাসরি বলেছিলাম যে স্যার এই মামলাটা আমরা করেছি, হাইকোর্টের রায় পেয়েছি, এখন এই মামলা আপনারা আপিল করলেন, একটা যৌক্তিক মামলা, রায় হওয়ার পরে আপনারা আপিল করলেন, এই মামলাটা স্যার আপনারা আপিল করেছেন, এখন বাদী আপনারা, তো আপনারা এই মামলাটা দ্রুত শুনানির ব্যবস্থা করে নিষ্পত্তির ব্যবস্থা করে দেন। আপনারা একটা ফোন দিলে, কোর্টে একটা ফোন দিলেই এটা টপ লিস্টে আসবে, মামলাটা টপ লিস্টে আসবে, টপ লিস্টে এনে মামলাটা শুনানির ব্যবস্থা স্যার প্লিজ করে দেন। এই আমরা চাচ্ছি যে মামলাটা আছে সেই মামলাটাও নিষ্পত্তি হয়ে যাক, আমাদের পক্ষে রায় থাক, মামলার যে আইনগত দিক সেটাও আমাদের, আর আমরা যে আন্দোলন করছি সেটাও আমাদের, সবই আমাদের পক্ষে, এটা যৌক্তিক ন্যায্য দাবি, এটা আমি বলেছিলাম স্যারকে। স্যার কিন্তু সাথে সাথেই কোর্টে ফোন দিয়েছিলেন আমাদের বিষয় জানার জন্য, মামলাটা টপ লিস্টে যাতে এসে এই আমাদের কাজটা দ্রুত হয়ে যায় এটা জানার জন্য। কিন্তু দুঃখজনক ব্যাপার, উজ্জ্বল খান দৌড়িয়ে গেলেন, তিনি নাকি মামলার এই 42 জন 45 জন 245 জন মানুষের স্বাক্ষর নিয়ে তিনি মামলার টপ লিস্টে এনে আলাইলেন, তার এটা দাবি। আচ্ছা যাই হোক, ভালো, তিনি টপ লিস্টে মামলা আনলেন। এখন টপ লিস্টে আসলে তো তিনি টপ লিস্টে আনতে যাননি, তিনি দেখছেন যে এই মামলাটাকে আবারও এই উনি তো 2 সপ্তাহ, আসলে কোর্টের 2 সপ্তাহ তো উনি জানেন না, 2 সপ্তাহ 15 দিন আপনারা অপেক্ষা করেন, 15 দিন পরে যদি এই মামলা শুনানি না হয় তখন বুঝতে পারবেন যে কোর্টের 2 সপ্তাহের অর্থ কি দাঁড়ায়। এই মামলাটাকে তিনি 1.5 মাস পিছিয়ে নিয়েছেন, মামলাটাকে তিনি 1.5 মাস পিছিয়ে নিলেন, তিনি নতুন একটা ব্যবসা করার জন্য। তো যাই হোক, কথাগুলো পরে বলি। গতকালকে কোর্টে আরেকটি ঘটনা ঘটিয়েছে, আমি সর্বশেষ আপনাদের এই বেতন স্কেলের গ্যাজেটের যে বিষয়গুলো এগুলো আমার লেখা আছে, আমি সর্বশেষ এই কথাগুলো তুলে ধরবো। টোটাল সর্বশেষ পর্যন্ত আমার লাইভে যুক্ত থাকবেন, যারা যুক্ত হয়েছেন তারা এবং নতুন করে যুক্ত হবেন, প্রত্যেকে শেয়ার করবেন যে মন্ত্রণালয় থেকে কি আশ্বাস দিল, কি আশ্বাস নিয়ে আজকে আমি বাড়িতে এলাম। টোটাল জানতে হলে আপনাদেরকে লাইভে থাকতে হবে। তো সেক্ষেত্রে গতকালকে কোর্টের মধ্যে আমি ছিলাম সুপ্রিম কোর্টের ভিতরে, এই মন্ত্রণালয়ের ভিতরে ছিলাম, সচিব স্যারের রুমে বসা ছিলাম।
আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আসলে গর্বিত। আমি হয়তোবা আপনাদের কারণে 47,000 গ্রাম পুলিশের কারণে আজকে আমি একটা জায়গা পেয়েছি, মন্ত্রণালয়ে একটা সম্মানের জায়গা পেয়েছি। এই কৃতিত্ব আমি লাল মিয়ার না, আপনাদের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের, ইয়ং জেনারেশনের ভাইদের। মন্ত্রণালয়ের সচিব মহোদয় 2 ঘন্টা আমার মতো একজন গ্রাম পুলিশ সদস্যের সাথে আমি এবং সুমন ছিলাম, বসে সব বিষয়ে ঠান্ডা মাথায় স্যার আমাকে বুঝিয়েছে সামনে কি কি কাজগুলো আমাদেরকে স্যার করে দেবে। 2 ঘন্টা বুঝিয়েছে। আমি যখন মন্ত্রণালয়ের ভিতরে ঢোকার সাথে সাথে আমি এই মামলাটা টপ লিস্টে যেহেতু এসেছে, সেইখানেও আমাদের লোকজন থাকা দরকার। স্যার আমাকে বলতেছে যে কিভাবে আমার কাজগুলো 47,000 গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তন করার কাজগুলো কিভাবে করবে, যাতে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে 47,000 গ্রাম পুলিশ সদস্যরা বাঁচতে পারে। এই বিষয়গুলো স্যার আমাকে ঠান্ডা মাথায় বোঝাচ্ছে যে লাল মিয়া, আমি এইভাবে করে দিই, এইভাবে এগুলো করে দিই, তাহলে তোমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবা, তোমরা তোমাদের অধিকার পাবা তোমরা। ঠিক সেই মুহূর্তে কোর্ট থেকে বারবার ফোন আসতেছিল। আমি এক পর্যায়ে স্যারকে বললাম, স্যার এক্সকিউজ মি, আমি স্যার 1 মিনিট কথা বলি। বললো হ্যাঁ হ্যাঁ লাল মিয়া, তুমি কথা বলো। তখন আমি একটু সাইড হয়ে দাঁড়িয়ে ফোন রিসিভ করলাম। আমাকে নাইম জানালো যে ভাই, আমাদেরকে এখানে উজ্জ্বল খানের লোকজন আটকে ফেলেছে। আমি দৌড়ে একটু সরে এসেছি। না ইয়াকে আটকেছে, যে কৃষ্ণকে মারধর করেছে, কৃষ্ণও মার খেয়ে দৌড়িয়ে পালিয়েছে। এখন আমরা এই কয়েকজন ভিতরে আছি। যারা আন্দোলনে এসেছেন আমি জানি তারা ব্যস্ত হয়নি, কারণ তারা লাল মিয়াকে বিশ্বাস করে, লাল মিয়ার ডাকে তারা ঢাকা এসেছে, তারা ব্যস্ত হয়নি। যে মানুষগুলো বাড়িতে বসে আছেন ব্যস্ত বেশি হয়েছেন তারা। আর এখানে সবচেয়ে বেশি ব্যস্ত হয়েছে বিরোধী পক্ষ। এখানে এই 47,000 গ্রাম পুলিশ সদস্যদেরকে ভুল বোঝানোর জন্য ব্যস্ত হয়েছে। কই ভাই, এত বছর তো কর্মচারী ইউনিয়ন প্রতি বছরই আশ্বাস দিত। 1 বছর বইরা ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা সেই আশ্বাস নিয়ে বসে থাকতেন, এত ব্যস্ত তো হইতেন না। আর আপনারা তো মাত্র 2 দিন যাবৎ দায়িত্ব নিয়েছি। গতকালকের আগের দিন আমরা রাজপথে ছিলাম, আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা রাজপথ থেকে উঠে এসেছি। গতকালকের দিনটা গেছে, আজকে 2য় দিন। আমরা দায়িত্ব পেয়েছি আজকে 2 দিন মাত্র। আপনারা এত ব্যস্ত হইলেন। কর্মচারী ইউনিয়ন 40 বছরে কোনো কিছু করতে পারেনি। প্রত্যেক বছর জুন মাস হইলে তারা আশ্বাস দিত, আপনারা বছর ভরে আশ্বাস নিয়ে বসে থাকতেন। 15 তারিখে হইব, 30 তারিখে হইব, 10 তারিখে হইব, আপনারা তো এত ব্যস্ত হইতেন না। আর আজকে মাত্র 2টা দিন গেছে, আপনারা এত ব্যস্ত হয়ে গেছেন। আপনারা একটা গ্যাজেটের কি মনে করতেছেন? অন্য সকল গ্যাজেট বাদ দেন, গ্রাম পুলিশের গ্যাজেটটা হচ্ছে একটা বাহিনীর গ্যাজেট। এইটা বাস্তবায়ন করতে হলে আমাকে স্যার অনেক সময় নিয়ে বুঝিয়েছে যে লাল মিয়া, আমি চাই তোর এই গ্যাজেটটা যাতে গ্যাজেট হইয়া 2011 সালের মতো পইরা না থাকে। 2011 সালেও তো গ্যাজেট হয়েছিল, তোরা আর বেতন পাস নাই। 12 সালে বেতন বরাদ্দের জন্য এখন আমি বললাম, স্যার কি বলেন? তুমি কেন স্যার, আপনি আমাকে তুই বলতে পারেন। যদি আপনি আমাকে তুই বলেন সবচেয়ে বেশি খুশি হব স্যার আমি, কারণ তুই ভাষাটা হলো কাছের ভাষা। দূরের মানুষকে স্যার আপনি বলে, কাছে টেনে নিলে তুমি বলে, আরো গভীরে নিলে স্যার তুই বলে। আমার চোখ দিয়ে কিন্তু পানি চলে আসছে। আমি স্যারকে এটা বলি, স্যার 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে আপনার কাছে নেবেন, তাদের প্রতিনিধি হয়ে আমি এসেছি। আমাকে আপনার পান নিচে জায়গা দেবেন। 47,000 গ্রাম পুলিশের যে প্রতিনিধি, আপনি তুই বলতে পারেন স্যার। স্যারকে আমি তুই বলার জন্য অনুমতি দিই। স্যার আমাকে বলে যে লাল মিয়া, আর যেন তোদের এই গ্যাজেট হয়ে পড়ে না থাকে, যেন তোরা বাস্তব পাস, বেতন পাস। আমি সেইভাবে কাজ করি, তুই মানবি তো? আমি বললাম, স্যার অবশ্যই মানবো। কেন মানবো না স্যার? স্যার আমাকে বলল, তুই তো আজকে এসেছিস লাল মিয়া 47,000 গ্রাম পুলিশের লম্বা একটা আবেদন নিয়ে, 47,000 গ্রাম পুলিশের কষ্টের লম্বা একটা আবেদন নিয়ে আসছোস। এই আবেদনগুলা আমরা তো জানি না। যখন আমি বললাম, স্যার বিভিন্ন জায়গায় 6 বছর 7 বছর যাবত যাতায়াত ভাতা পায় না, 5 বছর 6 বছর যাবত যাতায়াত ভাতা পায় না, কয় লাল মিয়া এই কথাটা তো আজকেই তোর মুখ থেকে শুনলাম, আজকের আগে তো আর শুনি নাই যে পায় না। তা আমরা না শুনলে আমরা এগুলোর ব্যবস্থা কি করে করবো? স্যার ইউপি অংশের বেতন পায় না, 1 বছর 2 বছর 10 বছর এমন আছে ইউপি অংশের বেতন পায় না, 1 অংশের বেতন নিয়ে করে। স্যার রাঙামাটি জেলায় 2008 সাল থেকে গ্রাম পুলিশ নিয়োগ হয়েছে, 2008 সাল থেকে আজও পর্যন্ত তারা ইউপি অংশের বেতন পায় না, খালি 1 অংশের বেতন দিয়ে তারা এই
চাকরিটা করে, তারা সরকারের দায়িত্ব পালন করে। কয় বলস কি, এটা তো তুই আজকে বলতেছস, আমরা তো এটা জানি না। তাহলে আমাদেরকে যদি না জানাস, আমরা কিভাবে তোদের সমাধান করব? তোদের যারা পূর্বে নেতা ছিল, তারা এখানে এসেছে শুধু টেন্ডার কমিটি জমা দেওয়ার জন্য। 2 গ্রুপ ছিল, ও বলে আমার লোক দেন, ও বলে আমার লোক দেন। আমার মাথাটা তারা নষ্ট করতো এই টেন্ডার কমিটি দেওয়ার জন্য। তাদেরকে একটা আবেদনও তারা এখানে দেখাতে পারবে না। তুই যে পয়েন্টগুলো এখানে দিয়েছিস, যে বেতন পাচ্ছে না, এই পাচ্ছে না, 1 তারিখে বেতন পাচ্ছে না, নানান 6টা সমস্যা এখানে দিয়েছিস, একটা সমস্যা নিয়েও তারা আমাদের কাছে আসেনি, তারা আমাদেরকে কখনো বলেনি। তাহলে আমরা তোদেরকে কি দিব? তোরা যদি না চাস তাহলে তোদেরকে কি দিব? তো তোদের কোনো কিছু পাইছস পোশাক, ফট করে কৃষ্ণা বললো স্যার এই যে দেখেন আমার এই যে পোশাক, স্যার এই পোশাক দিয়ে কি ডিউটি করা যায়? স্যার তখন বললো যে আরো অনেক কথা আছে, তোদের 1 জোড়া জুতার জন্য বরাদ্দ আছে 2600 টাকা, বাটা জুতা, বাটা। সেই জুতাটা বাটা না দিয়ে, আমি জানি লাল মিয়া, এখানে আমি অনেক কিছুই জানি। স্যার বলতেছে বাটা জুতা সিল মারে 300 টাকা দিয়ে জুতা কিনে, বাটা জুতার সিল মারে গুলিস্তান থেকে, বাটা জুতা সিল মারে তোদের সেই জুতা দেয়। এগুলো তো তোদের দুঃখ, তোদের ব্যর্থতা, এগুলো তো আমাদের ব্যর্থতা না। সরকার তোদেরকে মানসম্মত পোশাক দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে টাকা বরাদ্দ দেয়। সেই টাকা যদি তোরা এই গ্রাম পুলিশের মধ্যে যারা আছে তারা যদি নষ্ট করস, তাহলে তো আমাদের কিছু। তো সেক্ষেত্রে অনেক কথাই কিন্তু স্যার বলেন। এখন আমাদের যদি এই বেতন স্কেলটা বহাল করতে চাই, স্যার আমাকে বললেন যে 4টা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের মিটিং করতে হবে। অলরেডি গতকালকে মিটিংয়ের জন্য চিঠি করেছে। আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিতে হবে, একটা তারিখ করতে হবে। অর্থ মন্ত্রণালয়কে থাকতে হবে, কারণ অর্থ বরাদ্দ যদি না দেয়, 2012 সালেও অর্থ বরাদ্দ দেয়নি বলে আমাদের 2011 সালের গ্যাজেট মোতাবেক আমরা বেতন আজকে 24 সাল পর্যন্ত পাইনি। জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি করতে হবে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, 4টা মন্ত্রণালয় একদিন বসে মিটিং হবে। সেই মিটিংয়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়কে বলা হবে যে গ্রাম পুলিশের বাহিনীর এই গ্যাজেট, এটা কেন আপনি অর্থ দিচ্ছেন না, আপনাকে অর্থ দিতে হবে। এই মিটিংয়ে আপনি বলে যান, স্বাক্ষর করে যান যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের 2009-এর আলোকে 11-র গ্যাজেট মোতাবেক বেতনের অর্থ আপনি বরাদ্দ দিবেন। এখানে স্বাক্ষর করে যেতে হবে। লাল মিয়া, আমি তাদের স্বাক্ষর নেব, 4টা মন্ত্রণালয় বৈশা স্বাক্ষরিত করে তারপরে দেব। তাহলে লাল মিয়া বল, তুই যদি আজকেই বলো যে স্যার এটা দিতে হবে, তাহলে কি আজকে এটা সম্ভব? লাল মিয়া তুই বল। আমি কই না স্যার, আমি তো বুঝি, কিন্তু সাধারণ গ্রাম পুলিশ তো স্যার এতটা শিক্ষিত না, এরা তো স্যার বুঝে না। তখন বলতেছে লাল মিয়া, আমি জানি এরা শিক্ষিত না, এটা আমি জানি, কারণ আমি ছিলাম এসিল্যান্ড থেকে তোদের দেখতে দেখতে আজকে এই জায়গায় এসেছি। আমি তোদের সম্পর্কে সব জানি। তোরা আমার প্রতি আস্থা রাখ লাল মিয়া, বিশ্বাস রাখ। তুই আমার প্রতি বিশ্বাস আছে? আমি বললাম স্যার, এক বাক্যে আপনার প্রতি আমার বিশ্বাস আছে। তখন স্যার বললো তাহলে সমস্ত গ্রাম পুলিশ নিয়ে তুই যা, তোর এখানে 6টা দাবি আছে, 6 দাবির যে দাবিটা অর্থের সাথে জড়িত। আমি বললাম স্যার, পোশাকের রং পরিবর্তন দিতে হবে। বললো তুই যে রং চাস, যেটা তোদেরকে মানানসই হয়, যে কাপড় চাস কাপড় সহ স্যাম্পল দিবি, ভালো কাপড় যেটা সেই ভালো কাপড়ের স্যাম্পল দিবি, যে কাপড়ের স্যাম্পল দিবি সেই কাপড়ের পোশাক তোরা পাবি। তুই হাফ গজ করে, আধা গজ করে, প্রত্যেকটা আধা গজ করে কাপড় কয় কালারের আনবি, যে কয় কালার আনবি নিয়ে আসবি, আধা গজ করে আমরা এখানে সিলেক্ট করব। পোশাকের ব্যাপারটাও অনেকটাই আমরা তো সহজ ভাবি, অতি সহজ না। এই পোশাকটা সিলেক্ট করতে গেলে যে কয়টা বাহিনী আছে, প্রত্যেকটা বাহিনীর প্রধানদের সাথে বসতে হবে। আমাদের গ্রাম পুলিশ বাহিনীর পোশাক সিলেক্ট করতে গেলে অন্যান্য বাহিনীর সাথে আমাদের কালার মিললে, বা অন্যান্য বাহিনীর আমাদের যে পোশাকটা আমরা দেব, কোনো বাহিনীর আপত্তি সেখানে থাকতে পারবে না। তারা আপত্তি যাতে না থাকে, তারা এই মর্মে সেখানে স্বাক্ষর দেবে যে গ্রাম পুলিশ বাহিনীর এই কালার দিলে আমাদের কোনো আপত্তি নেই। এখানেও মিটিং বসতে হবে। গ্রাম পুলিশ তো প্রত্যেকটা জিনিসকে অতি সহজ ভাবতেছেন, যে কেন সকালবেলা আমার মুরগি ডিম পারলো না, টাকা দিয়ে কিনে আনলাম মুরগি কেন ডিম পারলো না, এটাই ভাবেন। যে কারণে আসলে গ্রাম পুলিশ ভাই পরিবর্তন সব হবে। আমার যে ভাইটি লিখেছেন প্যান্টের পরিবর্তন করা দরকার, সব কিছুই পরিবর্তন হবে। প্যান্ট চান, শার্ট চান, পরিবর্তন হবে। স্যার আমাকে বলেছে এই বিষয়টা নিয়ে আমার সাথে বসবে স্যার,
আপনাদের পক্ষ থেকে আমি সেখানে থাকবো। আমরা 9 জন একত্রে ঢুকতে পারবো না, হয়তো বা 1 জন 2 জন 3 জন যে কজন পারি আমরা আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য যে 9 জন সমন্বয়কারী করেছি সমন্বয়কারীদের মধ্য থেকে বসবো। তবে কিছু কথা আছে, এই কথাগুলো শেষ দেই, তারপরে কথা বলি। কেউ লাইভ থেকে বের হবেন না, গুরুত্বপূর্ণ বিষয় এই এখন আসছে, গুরুত্বপূর্ণ বিষয়, কেউ লাইভ থেকে বের হবেন না, লাইভটা পর থেকেই শেয়ার দেবেন। গেল গ্যাজেটের যে বিষয়টি, প্যান্টের কালারের রঙের যে বিষয়টি, কোনটা আমি পাচ্ছি দেখেন। এবার আসেন যে আমরা চেয়েছি যে পুলিশ আমাদেরকে যখন তখন নিয়ে যায়, একটা টাকা দেয় না স্যার। রাত্রি সারাদিন ইউনিয়ন পরিষদে ডিউটি করি, রাত্রে বাড়ি যেয়ে সারতে পারি না, হট করে তারা ফোন দেয়, লাল মিয়া কোথায়? স্যার বাড়িতে, মাত্র ইউনিয়ন পরিষদ থেকে দায়িত্ব পালন করে বাসায় আসলাম, খেতে বসলাম, বলতেছে দ্রুত তুমি অমুক জায়গায় আসো। স্যার আমি খাবার বাদ দিয়েও গেছি, আমার রেকর্ড আছে, খেতে পড়ছি, খাবার হাত ধুয়ে কেবল খেতে পড়ছি, 1 লোকমা মুখে দিয়েছি, আমাকে দ্রুত যেতে বলা হচ্ছে। এই খাবার খাওয়াটা আমি বাদ দিয়ে সাথে সাথে সেখানে গেছি। এবার সারা রাত সেই পুলিশের সাথে থাকতে হচ্ছে। স্যার একটা টাকা নাই, আমাকে যেতে হচ্ছে গাড়ি ভাড়া দিয়ে, তার কাছ পর্যন্ত পৌঁছাতে হচ্ছে, আবার সেইখান থেকে নিজের টাকা গাড়ি ভাড়া দিয়ে আমাকে আমার বাড়িতে আসতে হচ্ছে। মাঝখান থেকে আমি আসামি গ্রেপ্তার করে দিচ্ছি, সেগুলো ডেঞ্জার ডাকাতি আসামি, বিভিন্ন ধরনের আসামি আমি গ্রেপ্তার করে দিচ্ছি, পুলিশ প্রমোশন পাচ্ছে আর আমাদের ডিমোশন হচ্ছে। এমনকি সেই গুরুত্বপূর্ণ কথা আরও আছে যে আমি আপনাদের জন্য এত কিছু করার চেষ্টা করতেছি, উপরে আল্লাহ আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে মন থেকে বিশ্বাস করি, যে আমি একজন যোদ্ধা, এতটা চেষ্টা করতেছি। আর সে আমাকে থামানোর জন্য গতকালকে যে ঘটনা ঘটেছে, তার জন্য উজ্জ্বল খান নাকি আমাদের 7 জনের বিরুদ্ধে, আমি 1 নম্বরে, 2 নম্বর নাইম, 3 নম্বরে সোনিয়া, 4 নম্বরে ইমরান, 5 নম্বরে পটুয়াখালীর ফুরকান, 6 নম্বরে কৃষ্ণ, আরেকজন কে জানি আমার নাম খেয়াল নাই। 7 জন মানুষের নামে নাকি উজ্জ্বল খান এই মামলা করতে যাচ্ছে, মামলা করছে। এবার আপনারা বলেন যে এত কষ্ট করব, সে আমাদের বিরুদ্ধে মামলা করে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনে বাধাগ্রস্ত আমাদেরকে করতেছে, যে আমরা যাতে এগোতে না পারি, এইটা উজ্জ্বল খান, সাইদুল দেওয়ান, মজিবর, আর পটুয়াখালীর আছে রফিক বাবল, এরকম আরো কিছু ব্যক্তি আছে, তারা করতেছে। এবার আপনারা বলুন, তারা যদি আমাকে থামায় তাহলে কি আমি আপনাদের জন্য দৌড়াতে পারবো? ইতিপূর্ব 2019 সালে, 2020 সালে মামলাটা রায় হওয়ার পরে 2020 সালে উজ্জ্বল খান, সাইদুল দেওয়ার, মজিবর, তারা দুদকে আমার নামে দুদকে অভিযোগ করেছিলেন যে আমি নাকি ঢাকা শহরে 3টা বাড়ি করেছি, গ্রাম পুলিশের কয়েক কোটি টাকা নাকি আমি আত্মসাৎ করেছি। দুদকে মামলা করেছিলেন আমার নামে। মানে তারা আমাকে বারবারই থামানোর চেষ্টা করতেছে, আমি যেন গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন করতে না পারি, এইটা তারা করে যাচ্ছে। এখন আপনারাই বলেন যে এই ব্যক্তিকে যদি আপনারা না থামান, তাহলে ভাই আমি কাল থেকে ভাই আমি আর যাব না। আপনাদের ভাগ্য আমার ভাগ্য একই ভাগ্য, আমার বেতন কিন্তু 1.5 লাখ টাকা হবে না, আমার বেতন আপনার বেতন একই বেতন হবে। আমি কষ্টও করে মরবো, উজ্জ্বল খান আবার আমার নামে মামলাও করবে। এখন ওর বিচার আপনারা কি করবেন? আপনারা যদি এই উজ্জ্বল খান, সাইদুল দেওয়ান, মজিবর, জান্নাতুল ফেরদৌস, রফিক বাবল, এই 5-6টা ব্যক্তিকে যদি আপনারা বিচার না করেন, তাহলে ভাই আমি আপনাদের কাছে যাব না। আর আজকে বৃহস্পতিবার ছিল, আপনারা প্রজ্ঞাপন পেতে যাচ্ছেন কি এবার শুনুন, কি প্রজ্ঞাপন পেতে যাচ্ছেন। যাই হোক, রবিবারের আগে কিছু কাজ করে দিয়ে যাই, হয়তো আপনাদের মধ্যে আর থাকবো না, বাই দিয়ে চলে যাব। কারণ আপনাদের বিশ্বাস কম, আপনাদের আস্থা কম। যদি কেউ বলে আইলো তার লগেই যাইলো, যাদের বিশ্বাস নাই তাদের সাথে থাকতে নাই, যাদের আস্থা কম তাদের কাজ করতে নাই। রবিবারের আগ পর্যন্ত কিছু কাজ করে দিয়ে যাই,
তারপরে হয়তো আপনারা আমাকে পাবেন না যদি এদের বিচার না করেন। বাংলার মাটিতে গ্রাম পুলিশের এই ইতিহাসে যদি এদের বিচার না করেন আমাকে আর পাবেন না। যে যে গ্যাজেটগুলো হচ্ছে এগুলো আপনারা নির্যাতনের শিকার হচ্ছেন। ওইখানে বসে সাথে সাথে এই আমার সাথে সুমন ছিল, বাগেরহাটের সুমন। ফট করে সুমন আমাকে বলতেছে, লাল মিয়া ভাই, আমার এখানে 6 বছরের যাতায়াত ভাতা দেয় না ইউনো স্যারের কাছে যাতায়াত ভাতার জন্য আমরা গেলেই ইউনো স্যার এখানে বলে কি, আমি যদি না দেই আপনারা কিছু করতে পারবেন না, 1% টাকা নাই, আমি দেব না, আমি যদি না দেই কিছু করতে পারবেন না। এটা সুমন আমাকে জানালো। সাথে সাথে তখন আমি স্যারের রুমে, আমি স্যারকে বললাম, স্যার এক্সকিউজ মি, একটু কথা ছিল। তখন আরেকজন ইউনু মহোদয় ওইখানে বসা ছিল, ওই ইউনু মহোদয়ও বাগেরহাটের ইউনু মহোদয় তখন স্যারের রুমে বসা ছিল। আমি বললাম, স্যার এক্সকিউজ মি, একটু কথা ছিল। হ্যাঁ লাল মিয়া বলো, কী কথা আছে বলো। আমি বললাম কি, স্যার এই যে আমার সাথে সুমন, ওর জেলাতে, ওর থানাতে, ওর জেলা বাগেরহাট, থানার নাম অমুক, সেইখানে 6 বছরের যাতায়াত ভাতার টাকা বাকি, টাকা দেয় না। চাইতে গেলে বলে কি, আমি না দিলে তোমরা কিছু করতে পারবে না, এটা নাকি ইউনু স্যার বলে। সাথে সাথে স্যারের মাথায় রক্ত উঠে গেল। বলস কি, এগুলো তো আমাদেরকে বলস নাই। সাথে সাথে ইউনু স্যারকে ফোন লাগিয়েছে স্যারে, ইউনু স্যারকে ফোন লাগিয়েছে স্যার। কিন্তু ইউনু স্যারকে ফোন লাগানোর কথা না, স্যার ডিসি স্যারকে ফোন লাগাবে, ডিসি স্যার ইউনু স্যারকে ফোন লাগাবে। কিন্তু স্যার এখানে সরাসরি ইউনুকেই ফোন লাগিয়েছে। ফোন লাগিয়ে সাথে সাথে বলেছে, এদের বেতন দিচ্ছেন না তো, এরা কিন্তু আমাদের খুব কাছের লোক, এখন কিন্তু আর আগের দিন নাই, এদের বেতন আগে দেবেন, বেতন দেওয়ার পরে যদি টাকা থাকে তাহলে চেয়ারম্যানদেরকে দেবেন, 1% টাকা তো চেয়ারম্যানদেরকে দেন, 1% টাকাটা আগে গ্রাম পুলিশের বেতন দেবেন, বেতন দিয়ে টাকা থাকলে চেয়ারম্যানদের দেবেন, না থাকলে দেবেন না, আগে গ্রাম পুলিশকে দেবেন। গ্রাম পুলিশকে দিয়ে তারপর টাকা থাকলে অন্য কাজ করবেন, না হলে করবেন না। যদি আপনাদের নামে, কারো নামে, আপনার নামে ফার কোনো কমপ্লেন আসে তাহলে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভাই এতদিন আপনাদের কোন নেতা বলেন, আপনার উজ্জ্বল খান নেতা, সাইদুল দেওয়ার নেতা, মুজিবর নেতা, ওই জান্নাতুল নেতা, ববের নেতা, মুস্তফা নেতা, দেলোয়ার নেতা, কোন নেতা এরকম কাজটা করতে পেরেছে? আপনারাই বলুন, কে পেরেছে বলুন। এখনো তাদের পক্ষে যারা সাফাই গান, আসলে আপনারা মানুষ না ভাই, আপনারা মানুষ নামের অমানুষ। এখন পর্যন্ত যারা সাফাই গান, এই ব্যাপারে সরাসরি প্রজ্ঞাপন জারি হচ্ছে, 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করিতে হইবে। 1% টাকা থেকে যাতায়াত ভাতা আগে দিতে হবে, আগে গ্রাম পুলিশের যাতায়াত ভাতা দিতে হবে। যাতায়াত ভাতা সহ অন্যান্য সকল ভাতা 1% থেকে আগে দিতে হবে। তারপরে থাকলে অন্য সকল উন্নয়নের কাজ করবে বা চেয়ারম্যান মেম্বারকে উন্নয়নের কাজ করার জন্য দেবে, না থাকলে তাদেরকে দেবে না, গ্রাম পুলিশেরটা দিতে হবে। আলাদা গেজেট প্রকাশিত হচ্ছে, এই গেজেটটা রবিবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে দিতে হবে এই একটা গেজেট, আর একটা গেজেট হয়তো বা 2টা একত্রেও করতে পারে গেজেটটা, বা আলাদা আলাদাও করতে পারে। আর হচ্ছে আপনাদের সকল ভাতা একত্রে দিতে হবে। আরেকটা বিষয়ে গেজেট হবে, এটা একটু ওই 4টা মন্ত্রণালয় নিয়ে বসতে হবে। স্যার আমাকে এটার জন্য একটু সময় চেয়েছে, যেটা 7 নাম্বার দাবির ভিতরে আছে। 4-5 নাম্বার যে দাবিটা, এটা অলরেডি পূরণ আজকেও হয়ে যেতে পারে, আমি সেখানে নাই, কিন্তু আমার নাম্বার কিন্তু সচিব স্যারের কাছে আছে। আমি ফোন দিয়েছিলাম, আমি 11:30 আমি স্যারকে ফোন দিয়েছিলাম। স্যার আমাকে আশ্বস্ত করেছে যে, লাল মিয়া, তোদের কাজই আমি করতেছি, ফোন রাখ, আমাকে কাজ করতে দে, ফোনটা রাখ, আমাকে কাজ করতে দে। আমি বললাম, ধন্যবাদ স্যার, আমি ফোন রেখে দিচ্ছি, আপনাকে প্যারা দেব না, আপনাকে আমি বিরক্ত করব না, আপনি কাজ করেন স্যার, এই বলে আমি ফোনটা রেখে দিচ্ছি। সেখানে কাজ হওয়ার সাথে সাথে আমাকে ফোন দেবে, সেখান থেকে আমাকে সচিব স্যার আমাকে ফোন দেবে যে, লাল মিয়া, তোর এইটা হয়ে গেছে, তুই এসে নিয়ে যা। আর আমাকে সাথে সাথে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, আমার হোয়াটসঅ্যাপে আগে দিয়ে দেবে, আর আমাকে জানিয়ে দেবে যে তুই এসে নিয়ে যা। তো যাই হোক, এই দাবিগুলো আজকে পূরণ হবে। আর যে দাবিটা আপনারা পুলিশের সাথে গেলে পান না, কোনো বিল পান না, আপনারা যেমন এই যে কৃষি দপ্তরের কৃষি পণ্য বিতরণে গ্রাম পুলিশ রাখে,
আপনাদেরকে দিয়ে খবর পাঠায়, কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা দেয় না। এখন থেকে আপনাদেরকে নিতে গেলে টাকা দেওয়া লাগবে। এখন থেকে থানার থেকে আপনারা থানায় আসামি ধরতে গেলে আপনাকে টিএ এবং ডিএ অর্থটা আপনারা বুঝবেন না, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। টিএ বিল, টিএ ডিএ অর্থ হচ্ছে আপনার একটা যাতায়াত বিল, আরেকটা হচ্ছে আপনার খাবারের বিল, দুইটা মিলে হলো টিএ ডিএ বিল। আপনার যাতায়াত বিল, গাড়ি ভাড়া এবং আপনার খাবারের বিল, এই দুইটা টিএ ডিএ দিতে হবে। যারাই আপনাকে নেবে, মৎস্য দপ্তর হোক, আপনার এই কি বলে এই কৃষি দপ্তরই হোক, এই পশুর দপ্তরই হোক, গবাদি পশু, স্বরাষ্ট্র দপ্তরই হোক, মোট কথা যে কোনো দপ্তরে এই স্থানীয় সরকারের দপ্তর ছাড়া যে কোনো দপ্তরের কাজে আপনাকে নিতে গেলে আপনাকে আলাদা টিএ ডিএ বিল দিতে হবে। এটার গ্যাজেট করতে একটু সময় লাগবে। স্যার বলছে যে এই সবকটা মন্ত্রণালয়কে নিয়ে বসে ওই সব মন্ত্রণালয়কে বলবো যে স্থানীয় সরকারের লোক, গ্রাম পুলিশের আমার লোক দিয়ে আপনি কাজ করাইলে আপনাদেরকে আলাদা টিএ ডিএ দিতে হবে। এই গ্যাজেটটাও হয়ে যাবে। ভাই বেতনের ব্যাপারটা বলতেছি, বেতন স্কেল মানেই আপনার ওই যে 20তম 19তম গ্রেড, সেই গ্রেড মোতাবেক বেতন হলে বেতন পাবেন 20,050 টাকা। গ্রাম পুলিশ যারা আছেন, যারা দফাদার, তারা বেতন পাবেন 20,570 টাকা। আর কর্মচারী ইউনিয়ন অনেক কিছু এখানে জেনেছি, সরাসরি দেখেছি। কর্মচারী ইউনিয়ন প্রস্তাব দিয়েছিল, বেতনের যে প্রস্তাব দিয়েছিল এই বছর, তারা কিছুদিন আগে যে বেতন বৃদ্ধির জন্য প্রস্তাব দিয়েছিল, সেই বেতন বৃদ্ধির প্রস্তাবটা। আর 11 সালের যে বিষয়টা, 11 সালের বিষয় নিয়ে কথা বলছি, আপনারা গুরুত্ব সহকারে শুনেন। একজন ব্যক্তির চাকরি যাবে না। একজন ব্যক্তির চাকরি যদি যায়, আমি লাল মিয়া বুক পেতে দেবো আবারও। এখানে কারো চাকরি যাবে না, এগুলো মিথ্যা কথা। ওগুলো উজ্জ্বল বুঝিয়েছে, মানে এই কারণে বুঝিয়েছে, এবারে 11 সালের পরে যারা আছেন তারা সবাই উজ্জ্বলের কাছে দৌড় পারেন, আর ওই ব্যারিস্টার হুমায়ুন কবিরের কাছে দৌড় পারেন, টাকা দেন, পর থেকে মামলায় যুক্ত হন, মামলায় যুক্তবাদী হন। এটার জন্য তারা বলেছে। বাস্তবে আসলে কারো চাকরি এখানে যাবে না, একজনের চাকরি এখানে যাবে না। যার যোগ্যতা নাই, 5 পাস বা 0 পাস, তারও চাকরি যাবে না। কারণ সে তো এখানে চাকরি যখন নিয়েছে তখন ওই যোগ্যতাই চেয়েছিল, যে কারণে চাকরি যাবে না। এখানে কারো চাকরি যাচ্ছে না, সকলের চাকরি থাকবে। আর এখন বাংলার জনগণ কাউকেই ভয় পায় না। 3 দিনের না, সবগুলা বাস্তবায়ন হবে, একটাও বাদ যাবে না ভাই। সবগুলা বাস্তবায়ন হবে, একটাও বাদ যাবে না, কিন্তু একটু সময় দিতে হবে। যদি বিশ্বাস করেন, কারো কথায় কান দেবেন না। যারা পারে না তারাই সমালোচনা করে, তারা বিভিন্ন নেগেটিভ সমালোচনা করে ঘরে বসে। যারা পারে তারা চেষ্টা করে ভাই, তারা কারো বিরুদ্ধে সমালোচনা করে না, তারা চেষ্টা করে। পারবো না এ কথাটা বলিব না, আর কবির ভাষা, পারিব না এ কথাটি বলিব না, আর একবার না পারিলে দেখো শতবার। একটু আপনারাও বুঝছেন যে আমিও কিন্তু ফেল হয়ে ঘরে আসছি, হয় নাই, পারি নাই, ব্যর্থ হয়ে ঘরে ফিরে আসছি, কিন্তু এই তারিখ কিন্তু ব্যর্থ হয়ে ঘরে ফিরে আসি নাই, কারণ আমি বসেছিলাম না, আমি চেষ্টা করেছি। তাহলে অতএব কারো কথায় কান দেবেন না। আবারও বলতেছি, আমার প্রতি আস্থা বিশ্বাস থাকলে আপনারা আল্লাহর উপর ভরসা রাখেন, আমার উপর আস্থা রাখেন, নামাজ পড়ে দোয়া করেন যে আল্লাহ যেন আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটায়। নামাজ পড়ে দোয়া করেন। আর ওদেরকে বলেন, যারা আপনাদের বিপক্ষে বলতেছে, ওদেরকে বলেন যে লাল পারলে পারলো, হারলে হারলো। লালের পিছনে আমরা আছি, আমরা থাকবো। লাল পারলে আমাদের জয়, লাল হারলে আমাদের হার। লাল পারলে পারলো, হারলে হারলো। যদি বোঝাতে পারি ধন্যবাদ, আর যদি না বোঝাতে পারি তাহলে ভাই আমি ব্যর্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।